আমরা কি আলোচনা করবো কি সন্ধি। দেখো আমি কি করে লিখেছি সন্ধি। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, তাই না? আমরা জানি সন্ধি শব্দের অর্থ মিলন। এখন এই মিলনটা কিসের মিলন এটা আমার বুঝতে হবে। যদি শব্দের মিলন, পদের মিলন, না বর্ণের মিলন, না ধ্বনির মিলন, সেটা আমরা একটু দেখি কিসের মিলন বসে। এখন আমরা একটা শব্দ দেখি, দেখো আমি উপরে দুটো শব্দ লিখছি, একটা বিদ্যা আর একটা আলয়। বিদ্যা আর আলয় শব্দ মিলন ঘটে হয়েছে বিদ্যা এবং আলয় শব্দটি মিলন ঘটে হয়েছে একটি শব্দ বিদ্যালয়। এখন দেখো বিদ্যা শব্দের শেষে আছে আ, আর আলয় শব্দের প্রথমে আছে আ। এই দুটি মিলন ঘটে হয়েছে এই বিদ্যালয়ের আ। এগুলো কি বিদ্যা অনুষ্ঠিত হয়েছে। হ্যাঁ সান্দিপ, গেল তোমার কি শোনা স্যার? কথা বললে কেন? জিজ্ঞেস মিউটে করলে। রাখি স্যার। আচ্ছা কথা বলে জিজ্ঞেস করলে পরিষ্কার হয়ে জিজ্ঞেস করো। তাহলে বলছি বিদ্যা শব্দের শেষেরটা আলয় শব্দের প্রথমটা মিলন করছে, বুঝছে? বিদ্যালয় এখানে মাঝে আসছে একটা আকার, বুঝলে? এটা মূলত হচ্ছে ধ্বনি। অর্থাৎ তাহলে মিলনটা কিরকম হলো? প্রথম শব্দের সেই ধ্বনি আ, আর দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি আ, এই দুটো মিলন ঘটে হয়েছে, এখানে আসছে মাঝে আ হয়েছে। তাহলে সন্ধি আমরা জানি মিলন, কিসের মিলন ঘটলো? ধ্বনির মিলন। মিলনটা কেন ঘটে? আমরা যে মনের ভাব প্রকাশ করার জন্য কথা বলি, এই কথা বলার সময় আমরা অনেক সময় দ্রুত কথা বলতে চাই, কথা বলি দ্রুত, তাই না? দ্রুত কথা বলি। এই দ্রুত কথা বলতে যে কখনো কখনো দুটি শব্দের যে পাশাপাশি দুটি ধ্বনি থাকে, এই দুটো মিলে যায়। এটি হচ্ছে ব্যাকরণের সন্ধি। কি বললাম? যে দুটি শব্দের পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি আমরা দুটো স্তরের মধ্যে যে মিলা যায়। যদি আমরা এরকম বলতাম যে আমি বিদ্যা আলয়ে যাই, এটা দুটো স্তর করতে গেলে দেখো তুমি আমি বিদ্যালয়ে যাই, কিন্তু শব্দটি আলাদা ছিল, আলাদা অর্থ ছিল, কিন্তু আমরা যখন দ্রুত স্তরের মধ্যে যাচ্ছি কি হচ্ছে? একত্রিত হয়ে যাচ্ছে, বিদ্যালয় হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যাকরণের সন্ধি। অর্থাৎ তাহলে মিলনটা ঘটলো কিরকম? প্রথম শব্দের শেষ ধ্বনি, এখানে দেখছি প্রথম শব্দের শেষ ধ্বনি আর দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনির মিলন ঘটে। এই সন্ধিতে এখন কিছু জিনিস হয়, আমরা কিছু অর্থাৎ বাক্যে নতুন শব্দের সৃষ্টি হয়। যেমন বিদ্যা একটা আলাদা শব্দ ছিল, আলয় একটা আলাদা শব্দ ছিল, তার অর্থ আছে স্থান। বিদ্যা যেখানে যে স্থানে বিদ্যা শেখানো হয় সেটা বিদ্যালয়। বিদ্যা একটা স্থান, আলাদা শব্দ, আলয় একটা আলাদা শব্দ, দুটো শব্দ মিলে আলাদা একটা নতুন শব্দ হয়েছে বিদ্যালয়। তাহলে সন্ধির ফলে কি হলো? নতুন শব্দের সৃষ্টি হলো, নতুন শব্দের সৃষ্টি হলো। এবং বিদ্যার আলয় করতে গেলে একটু জড়তা আসে যায়, একটু সময় লাগে। কিন্তু আমরা যখন বিদ্যালয় বলি তখন আরো সহজ হয়, উচ্চারণে সহজ হয়, সহজ হয়, উচ্চারণে সহজ হয়। আর তারপর হচ্ছে সংক্ষিপ্ত হয়ে যায়। বিদ্যালয় আলাদা লিখে জায়গা লিখে বেশি বিদ্যালয় লিখে সংক্ষিপ্ত হয়ে গেল।
শুনতেও ভালো লাগে, শ্রুতি মধুর হয়ে থাকে। এটা হলো সন্ধি বলা তার প্রয়োজনীয়তা। সন্ধি কি অনেকগুলা কাজে লাগলে, একটা হচ্ছে তোমার নতুন শব্দ সৃষ্টি হয়, দুই হচ্ছে তোমার উচ্চারণে সহজ হয়, তিনে বলতে পারি ভাষা সংক্ষিপ্ত হয়, আর একটা আছে কি শ্রুতি মধুর হয়ে থাকে, শুনতে ভালো লাগে। এখন এই সন্ধিতে এই যে মিলনটা ঘটে, চার প্রকারের মিলন ঘটে। আমরা একটু দেখি মিলনগুলো কিরকম ঘটে। প্রথম বলছে এক প্রকারের মিলন বলছে উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়। চার প্রকারের মিলনের একটা হচ্ছে উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়। সেটা কিরকম দেখো, এক নম্বরে যায় নব যোগ অন্ন, এখানে আছে নবান্ন। এখানে প্রথম শব্দের শেষ ধ্বনি বয়স অ আছে, অটা হল। আর এখানে দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি আছে অ, এই দুটো অ মিলে হচ্ছে এখানে এখানে আ আসছে। তাহলে তাকে দুটি একই ধ্বনি মিলে একটা ধ্বনি হচ্ছে, একটি ধ্বনি হচ্ছে, দুটি মিলে কি হচ্ছে একটি ধ্বনি হলো। এটা তোমার প্রথম নিয়ম। পরে বলছে একটি ধ্বনি লোপ পায়, কি বলছে একটি ধ্বনি লোপ পায়। যেমন দেখো আমরা যাই পদ যোগ হাতি, পদ। এখানে প্রথম শব্দের শেষ ধ্বনি আছে দ, দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি আছে হ, এই দুটি মিলে হচ্ছে দয় ধ। তাহলে এই যে হটা কি হলো, লোপ পাই গেল, হটা উঠে গেছে, নাই। বলছে একটি ধ্বনি লোপ পায়, দ ঠিকই আছে কিন্তু হটা লোপ পাইছে। এটা একবার নিয়ম। এইভাবে মিলন ঘটে। প্রথম বলছিলাম দুটি উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়েছে, নবান্ন শব্দে ধ্বনি মিলে আ হয়েছে, উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়েছে। পরেরটা বলছে কি একটি ধ্বনি লোপ পায়, এখানে হ নাই, উঠে গেছে। পদ্ধতিতে ক দয় ধ পদ্ধতি, এখানে হ নাই। এ বলছে একটি ধ্বনি ওইটা ছিল, এটা বলতে যায় একটি ধ্বনি লোপ পায়, এটা হচ্ছে বদলে গেছে, একটি ধ্বনি লোপ পায়। সেটা হলো কিরকম, তোমার কেনাটা যায় কেন 5 যোগ আগার, আগার মানে স্থান, পাঠ আলাদা, এখানে যে স্থান আমরা পাঠ করে থাকি পাঠ আলাদা। দেখো প্রথম শব্দের পাঠে আছে অ, পরের শব্দে সা, এখানে মূলত এটা লোপ পেয়েছে, এখানে পাঠাগারে আকার আসছে, প্রথম এই আকার আছে, এটা উঠে গেছে, লোপ পেয়েছে। আর একটা বলছে উভয় ধ্বনি মিলে নতুন ধ্বনি সৃষ্টি করে। 4 নম্বর বলছে উভয় ধ্বনি মিলে নতুন ধ্বনি সৃষ্টি করে। প্রথম শব্দে আছে ক, এখানে আছে অ, প্রথম শব্দে শেষ ধ্বনি ক, এখানে ক এর সাথে অ নাই, কিন্তু হসন্ত দিয়েছে, কিন্তু কোনো কিছুতে হসন্ত থাকলে বুঝতে হবে এখানে অ ধ্বনি উচ্চারণ নাই। এখানে আছে ক, দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি আছে অ, এই দুটি ধ্বনি মিলে সেই ক আর অ মিলে আছে এখানে গ। উভয় ধ্বনি মিলে নতুন ধ্বনি সৃষ্টি হলো গ। এই যে আর এক প্রকারের মিলন, অর্থাৎ বলা হয়েছে সন্ধিতে 4 ধরনের মিলন ঘটে। প্রথম বলছে কি উভয় ধ্বনি মিলে একটা ধ্বনি হয়েছে, পরে বলছে একটা ধ্বনি বদলে গেছে, এখানে বলছে একটা ধ্বনি লোপ হয়েছে, আর এখানে বলছে উভয় ধ্বনি মিলে একটা নতুন ধ্বনি সৃষ্টি হয়েছে। এই সন্ধিতে আমরা 4 প্রকারের মিলন দেখতে পাই। এখন আসো সন্ধির প্রকারভেদ। আমরা এখন প্রকারভেদে যাব।
সন্ধি মূলত দুই প্রকার। দুই প্রকার জানি আমরা, একটা হচ্ছে বাংলা সন্ধি আর একটা হচ্ছে সংস্কৃত বা তৎসন্ধি। সন্ধি মূলত দুই প্রকার, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে তৎসম, তার এক নাম হচ্ছে সংস্কৃত। বাংলা সন্ধি আবার চৌধুরী তাহা হাসান নাকি চৌধুরী তানজিম হাসান, কি হচ্ছে তোমার শব্দ করতেছো কেন? মিউট করো। এখন বাংলা সন্ধি আবার দুই প্রকার, একটা আছে স্বরসন্ধি, একটা আছে ব্যঞ্জন। সংস্কৃত বা তৎসম সন্ধি আছে তিন প্রকার, একটা স্বর, একটা ব্যঞ্জন, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি, একটা বিসর্গ সন্ধি। প্রকারটা দেখে নাও তাহলে। সন্ধিগুলো তো দুই প্রকার, একটা বাংলা, সংস্কৃত বা তৎসম। বাংলা দুই প্রকার, স্বর আর ব্যঞ্জন। তৎসম বা সংস্কৃত সন্ধি দুই প্রকার, স্বর ও ব্যঞ্জন বিসর্গ। এখন মোটটা আলাদা কত প্রকার? যেহেতু স্বরসন্ধি বাংলায় আছে, সংস্কৃত আছে, দুটো মিলে একটা, তাহলে হচ্ছে এক স্বরসন্ধি, দুই হচ্ছে এখানেও ব্যঞ্জন আছে, এখানেও ব্যঞ্জন আছে, ব্যঞ্জন, আর তিন হচ্ছে বিসর্গ সন্ধি। সর্বসাধারণে তিন প্রকার আছে সন্ধি। এখন বিসর্গ নিয়ে মতভেদ আছে, কোনো ব্যাকরণবিদ একে আলাদা করতে নারাজ। মানে কি, আমরা জানি বিসর্গ এই ধ্বনিটা আবার বর্ণটা কোথায় আছে, ব্যঞ্জন তাই আছে, তাই একে আলাদা করার প্রয়োজন ছিল না, অনেকে বলে। তবে আলোচনার সুবিধার্থে বিসর্গকে আলাদা করা হয়েছে। এটা তোমার প্রকারভেদ। এখন আমরা আজকে স্বরসন্ধি অংশ যাব, স্বরসন্ধিতে যাব, কলমে তো সমস্যা। স্যার বোর্ডে লিখলে কিছু দেখা যায় না তো? দেখতে পাচ্ছ না? না স্যার। বোর্ডের কলমের সমস্যা আছে স্যার? স্পষ্ট না স্যার। কলম লাগে কি? কলম কালি না আছে? একটু অপেক্ষা করো, একটু দাঁড়াতে। স্যার একটু বড় বড় করে একটু লেখেন স্যার, বড় বড় করে। স্পষ্ট আসতে লাগছে। ঠিক আছে, ধন্যবাদ। আসলে এটা বলতে হতে হবে। তবে আমি আবার একটু বলি, কথা তো শুনতে পাচ্ছ নাকি? জি স্যার। জি স্যার। এখন আমি স্বরসন্ধিতে যাব। এখন স্বরসন্ধিটা কি বুঝতে হবে? যেমন আমি যে উদাহরণ দিয়েছিলাম, পাঠ যোগ আগার, তাই না? এখানে পাঠ যোগ আগার বলছিলাম, একটা সন্ধিক্ষণ বলছিলাম। এই পাঠের ঠয়ের সাথে অ আছে, আর আগারে আছে আ। কি দেখা যায়? লেখাগুলোকে দেখা যায় এবার? হ্যাঁ স্যার, এইবার দেখা যাচ্ছে স্যার। স্যার এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন দেখো উদাহরণটা দিচ্ছি, পাঠ যোগ আগার, পাঠাগার। পাঠ শব্দের শেষ ধ্বনি ছিল ঠয়ের সাথে অ ছিল, এই অ লিখছি। আগারের প্রথম ধ্বনি আছে আ, তাহলে মূলত এই অ আর আ মিলতেছে। ফার্স্টে কি হচ্ছে, অ আর আ মিলে আছে, এখানে আ আসছে, আ। তাহলে দেখো এই অটাও স্বরধ্বনি, আটাও স্বরধ্বনি, আর উৎপন্ন হয়েছে স্বরধ্বনি। অর্থাৎ স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটি হচ্ছে স্বরসন্ধি। ঠিক আছে? স্বরসন্ধিটা তাহলে বলবো কিভাবে? তো যেখানে প্রথম শব্দের শেষ ধ্বনিও স্বরধ্বনি হবে, দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি যদি স্বরধ্বনি থাকে, তাহলে সেটা স্বরসন্ধি। অর্থাৎ স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটা হচ্ছে আমাদের স্বরসন্ধি। এখন যাই, দেখো আমরা সন্ধি অর্থাৎ মিলন ঘটাইছে। আমরা ব্যাকরণে আছে মিলনের কথা, তাই না? ব্যাকরণটা মজার বিষয় আছে কি, দেখো
পরীক্ষাতে কিন্তু আসে সন্ধি বিচ্ছেদ, উল্টোটা আসে, বুঝছো? আমরা শিখতেছি কিন্তু মিলন, দুটি ধ্বনির মিলন শিখতেছি, কিন্তু পরীক্ষার সময় আসে জানো বিচ্ছেদ ঘটে। যেমন তোমার দিল এরকম যে পরীক্ষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি আসে না, যে এরকম যে আমরা জানি এরকম হয়তো পরিযোগ পরীক্ষা, আমরা সন্ধি বিচ্ছেদ তো জানি, কিন্তু পরীক্ষার সময় বলে না যে পরিযোগ পরীক্ষা সন্ধি বিচ্ছেদ সন্ধি কোনটি পরীক্ষা, এই উত্তর আসে না সাধারণত। আসে যে না তাকে একবারে না, সাধারণত আসে বিচ্ছেদটা, অর্থাৎ এই পরীক্ষা সফল দেওয়া থাকবে তোমাকে আনতে হবে, বিচ্ছেদ মানে ভাগ করা, আলাদা করা, বুঝছো? আমাদের সাধারণ পরীক্ষা সে আলাদা করতে হবে, এই জন্য আমাদের এই দিকটা যে বিচ্ছেদ করার বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, বিচ্ছেদ কিভাবে করা যায়। দেখো এখন আমি চাই একটু নিয়ম দেখে বিচ্ছেদের একটা নিয়ম দেখাই, আমি আপনি বুঝতে সুবিধা হবে। মিউট করো। যেমন দেখো আটাকে ভাঙলে সন্ধি বিচ্ছেদে তোমার অ আর থাকে অথবা আ থাকে, যোগ অথবা অ থাকে অথবা আ থাকে, আটাকে ভাঙলে প্রথম শব্দের শেষে হয়তো অ থাকবে আ থাকবে, আবার দ্বিতীয় শব্দের শেষে হয়তো অ থাকবে আ থাকবে। এখন আমরা একটা শব্দে যাই, দেখো পাঠাগার শব্দে যাই, তোমার এই শব্দটা ভাঙা হয় সাধারণত একটা জিনিস খেয়াল রাখবা, হয়তো অর্থের দিক দিয়ে খেয়াল করতে হবে অথবা আরেকটা আছে বানা। অর্থের দিক দিয়ে যদি আমি দেখো আনি থাকি তাহলে হবে পাঠ, তাহলে কি আমি আনলাম পাঠ হবে, আমি যদি আকাল নিতাম তাহলে পাঠা, নাকি আমি আনিস হবে পাঠ, যদি আকাল নিতাম তাহলে পাঠা হতো শব্দ। প্লাস পরের শব্দে যাই, যদি অ নিয়ে থাকি, যদি অ নিয়ে থাকি তাহলে হবে আঘাত, যদি আ নিয়ে থাকি তাহলে আঘাত। এখন আমি বলছিলাম যে মিলনের সময় একটা অর্থের দিক খেয়াল রাখতে হবে, অর্থ আর বানা, শব্দের বানানটা কি ছিল। এখন আমরা দেখো যদি আমরা জানি আগার শব্দের কোনো অর্থ নাই, আগার শব্দ আছে স্থান, এই শব্দের অর্থ আছে স্থান, তাহলে এখন পাঠা তো হতে পারে না, তাই না? যে অর্থের দিক দিয়ে ওইটা হতে পারে না, তার জন্য এই পাঠটা এই দুটি হবে, আর এই দুটো অর্থের দিক দিয়ে এটা অর্থ নাই, এটা হতেই পারে না, পাঠা তো অন্য শব্দ পশুর আকারে চলে যাবে, তাই না? আমরা পাঠাগার যা বুঝেছি সেখানে পাঠা থাকতে পারে না, এটা তাই, তাহলে পাঠ যোগ আগার পাঠাগার। আর একটা দেখাই বিদ্যালয়, সহজ দেখাই, এখানে যদি আমি প্রথম অ দিয়ে শুরু করি হয়ে যেত বিদ্য, যদি আ নেই তাহলে হচ্ছে বিদ্যা, অর্থাৎ যদি অ নেই বিদ্য হবে, যদি আ নেই বিদ্যা হবে। পরে যদি এখান থেকে যদি অ নিয়ে দেখো তাহলে হচ্ছে অলয়, আর যদি আ নেই তাহলে হবে হচ্ছে আলয়, অলয় তো অর্থ নাই, আলয় হচ্ছে স্থান, আর বিদ্যমান বিদ্যুৎ অর্থ নাই, বিদ্যার অর্থ আছে আমরা জানি, মানে এই দিকে নিতে হবে। বিষয়টা বুঝতে পারে সমস্যা হচ্ছে তাহলে জিজ্ঞেস করতে পারো, সমস্যা হয় বুঝতে পারো। অর্থাৎ এই বিচ্ছেদ করার সময় বলছি আমি তোমার অর্থের দিকে একটু নজর দিতে হবে শব্দের। এরপরে আরেকটা যাই, এটা গেল হচ্ছে প্রথম নিয়মে যে আটা, এবার আসলে আমরা দীর্ঘ দিয়ে যাই, দীর্ঘকে যখন দীর্ঘকে ভাঙলে প্রথম শব্দে হয়তো অবশ্যই অথবা
অথবা দীর্ঘই থাকবে। যোগ দ্বিতীয় শব্দের প্রথমে অবশ্যই অথবা দীর্ঘই থাকবে। দেখো এখন আমি বলছিলাম শব্দ বিচ্ছেদের সময় হয় আমাদের অর্থের দিকে খেয়াল রাখতে হবে, নয় বানানের দিকে খেয়াল রাখতে হবে। এখন কিছু কিছু শব্দের বানানে সবসময় দীর্ঘই হয়ে থাকে, যেমন ইচ্ছা বানান, ইক্ষ বা ইচ্ছা লাইব্রেরি, তারপরে তোমার ঈশ্বর, তারপরে তোমার ইস, এইসব শব্দের বানান দীর্ঘই দিয়ে শুরু। এখন আমরা যাবো দেখো পরীক্ষা শব্দের। তাহলে প্রথম শব্দ আমরা যদি রস্যই নিই তাহলে পরি, যদি দীর্ঘই নিই তাহলে হচ্ছে এই পরি। আর এখানে যদি আমি ও যে ইস বানামে পরীক্ষা বানাবে তো আমরা জানি আমরা দীর্ঘই হবে, তাদের রস্যই নেওয়ার কোনো প্রশ্নই আসে। আমরা জানি ইচ্ছা বানামে কি আছে, দীর্ঘই আছে। এখন আমরা জানি এই পরি শব্দের অর্থ আছে, কিন্তু এই পরির অর্থ নাই, হবে হচ্ছে পরিযোগ ইচ্ছা। আর আছে সৃষ, সৃষ একটা শব্দ আছে, এখানে দুই নিয়মে যাই। আমরা জানি শ্রী বানামটা আছে দীর্ঘার দিয়ে শুরু, শ্রী। আর এরপরে কি আছে ইস, ইসটা আমরা জানি শ্রী বানামে দীর্ঘইকার, ইস দিতে হবে, শ্রীশ। আচ্ছা, কারো কোনো বুঝতে সমস্যা আছে মনে হচ্ছে? না স্যার। না স্যার। বুঝতে সমস্যা হলে জিজ্ঞেস করো, আমি মিউট করে বলবো। পরের নিয়ম আছে তোমার, যে আমরা জানি দীর্ঘ, এটা যেটা এখানে একই রকম নিয়ম। রস্যই প্রথম শব্দের সেই জায়গায় রস্যই থাকবে না দীর্ঘ থাকবে, আবার দ্বিতীয় শব্দের প্রথম জায়গায় হয়তো রস্যই থাকবে না দীর্ঘ থাকবে। আর সবসময় বিচ্ছেদ করার সময় বলছি খেয়াল রাখবা, হয় অর্থের দিকে একটু খেয়াল রাখতে হবে, নয় আমাদের বানানের দিকে খেয়াল রাখতে হবে। দুটো জিনিস খেয়াল রাখতে হবে। কিছু কিছু শব্দের বানান যেভাবে আছে ওইভাবে লিখতে হয়। যেমন এখানে দেখো যে দীর্ঘতে অনেক উদাহরণ আছে, ওই একের নিয়ম তো আমি গেলাম না, আমরা অন্যটা নিয়মে যাই। যেমন বলছে এই নিয়মটা আসলে আগের থেকে নিয়মের একই ভূমিকা যা দেখলেই বুঝবা। এরপর আছে তোমার প্রথম শব্দে যদি অ অথবা আ থাকে, দ্বিতীয় শব্দে যদি রস্যই, সেটা রস্যই অথবা দীর্ঘই থাকে, তাহলে পরিবর্তন হইয়া ইয়ে হয়। অর্থাৎ এ কে ভাঙলে প্রথম শব্দে শেষ ধ্বনিতে এ থাকবে, দ্বিতীয় শব্দে প্রথম ধ্বনিতে এগুলো যেগুলো একটা থাকতে পারে। যেমন দেখো যথেষ্ট শব্দটা দেখো, যথেষ্ট প্রথম শব্দে বলছি ক অথবা আ থাকবে সেই জন্য, যথা। দেখো আমি বলছিলাম যদি আ নেই তাহলে তো যথ হতো, যদি আ যদি অ নেই যথ হয়, আ নেই যথা হয়। এখন যথ এর কোনো শব্দ নাই, আমাদের আছে যথা, আমরা জানি। এরপরে ইষ্ট, ইষ্ট বানাম আমি বলছিলাম কিছু শব্দে আছে দীর্ঘকায় দিয়ে, ইষ্ট বানামে রস্যিকার দিয়ে ইষ্ট বানাম আছে। অর্থাৎ রস্যই দিলে ইষ্ট, দীর্ঘই দিলে এই ইষ্ট হয়, কিন্তু এই ইষ্ট বানামটা এটা সঠিক নয়। তাহলে আমাদের হচ্ছে যথাযথ ইষ্ট এই বানামটা হবে, হবে যথেষ্ট। এই কারণে আছে এই যে কারণে যথাযথ ইষ্ট কি হচ্ছে যথেষ্ট। এই তাহলে কি আছে, এই আ আর রস্যই মিলে আছে, এই কারণে আছে এই আ রস্যই মিলে আছে, এই কারণে যথেষ্ট। এটা গেল। এখন আরেকটা দেখো, আরেকটা যেটা সাধারণত বেশি আসে পরীক্ষায়, যেগুলো সম্পর্ক বেশি আসে, জ ফলার একটা
সন্ধি বিচ্ছেদ আছে জ ফলা জ অথবা জ ফলা যেটাই বলি এর সন্ধি বিচ্ছেদ আছে। আমরা বিচ্ছেদ করার সময় এটাকে আমরা যে শব্দে জ ফলা থাকবে জ ফলা আমরা কাটিয়ে দেবো। দেখো সহজ বুঝে এটা ইত্যাদি একটা শব্দ আমরা সবাই পরিচিত শব্দ। আমি বলছি যদি জ ফলা থাকে এটা কাটিয়ে দিয়ে কি করতে হয় রস্যিকার দেবো অথবা দীর্ঘার দেবো। কি বলছি হয় রস্যিকার দেবো অথবা দীর্ঘার দেবো। দেখো এই ইত্যাদি শব্দ রস্যিকার কি আছে জ ফলা আছে আমি এটা কাটিয়ে দিচ্ছি তাহলে কি থাকলো কিতো থাকলো তাই না কিতো। আমি বলছি জ ফলা কাটিয়ে দিয়ে একটা রস্যিকার দেবো না দীর্ঘার দেবো। এখন কিতো যেহেতু রস্যিকার দেবো বা দীর্ঘার দেবো যেটাই দিই এখন রস্যিকার দিলে কি হচ্ছে আর দীর্ঘার দিলে কি হচ্ছে ইতি। এখন কোন বানানটা সঠিক আমি বলছি না বানানটা কেন রাখতে হবে আমাদের এই বানানটা সঠিক এইটা লিখতে হবে এটা কাটা তাহলে ইতি যখন আগে কি করছি আমরা রস্যিকার অথবা দীর্ঘার দেব কিন্তু আমরা বানানের মধ্যে খেয়াল রাখবো সেক্ষেত্রে আমরা বানান ঠিক রাখার জন্য রস্যিকার রাখছি। এবার যোগ এখন ইত্যাদি শব্দে যে আ আছে এটা তো সংক্ষিপ্ত রূপে আছে কার রূপে আমরা যদি পূর্ণ রূপে যাই তাহলে আ আসলো আর ওই দয় রস্যিকার কি রয়েছে আদি ইতি যোগ আদি ইত্যাদি। আর একটা যাই প্রত্যেক আটা শব্দ ওই বলছিলাম যখন আমি কাটিয়ে দেবো নাকি যখন কাটিয়ে দেবো যখন আমি বলতে রস্যিকার দেবো না দীর্ঘার দেবো। এখন দেখো দেবো আমি যখন কাটিয়ে থাকতেছে আর একটা বিষয় দেখো কার চিহ্নগুলো সাধারণত বর্ণের পরে বসে যেমন কার চিহ্নগুলো বর্ণের পরে বসবে তার জন্য এখন দেবো রস্যিকার দেবো না দীর্ঘার দেবো। এখন দীর্ঘার দিলে বানানটা সঠিক হয় না আমরা প্রতি বানান আমরা জানি রস্যিকার হয় যেরকম প্রতি। এখন এই কার চিহ্নটা এটা কি কার এ কার সংক্ষিপ্ত রূপ পূর্ণ রূপ হচ্ছে এ তাহলে প্রত্যেকে সন্ধি বিচ্ছেদ দেবো প্রতিযোগে বোঝা গেছে। বলছি কি জকলা বলছি আমরা কাটিয়ে দিয়ে আমরা বসাবো শব্দটা প্রয়াত হয়েছে বলছি জকলা কাটিয়ে দিয়ে আমরা হয় রস্যিকার দেবো নয় দীর্ঘার দেবো। তবে দেওয়ার সময় আমরা বানানের প্রতি খেয়াল রাখতে হবে বানানটা আসলে দীর্ঘার দিলে ঠিক হচ্ছে না রস্যিকার দিলে ঠিক হচ্ছে। তাহলে যেহেতু প্রতি বানানটা রস্যিকার ঠিক আমরা রস্যিকারটা রাখছি দীর্ঘা দেওয়ার করবো। আর এখানে এই এই এ কারটা এটা কার চিহ্ন পূর্ণ রূপ হচ্ছে এ তাই না আমরা জানি এ কার আছে এ কার সমান সমান এটা পূর্ণ রূপে আমি চলে আর ক আছে কারণ কি আমি এইভাবে শিখাচ্ছি বলে কারণ আমাদের পরীক্ষাটা আসে কিন্তু বিচ্ছেদটা আসে মিলনটা আসে না এইভাবে দেয়া আছে প্রতিযোগে দেয়া আছে কি হয় আমরা আসে না আসে হলো দেয়া আছে প্রত্যেক শব্দ দেয়া থাকবে আর সন্ধি বিচ্ছেদ কি এইভাবে হলো আসে। বুঝা গেছে বিষয়টা কারণ কি বুঝতে সমস্যা আছে জগলা সংক্রান্ত যেটা আছে হ্যাঁ জুবাইর কিছু বলবা না স্যার বোঝা যাচ্ছে বুঝতে সমস্যা হলে বলো। দেখো এবার জগলা গেছি জগলা সংক্রান্ত নিয়ম আছে দেখো আর একটা আছে বলা সংক্রান্ত নিয়ম বলা সংক্রান্ত আছে বলা থাকলে বলা আমরা উভয় দেবো এই ঠিক বলা সংক্রান্ত নিয়মের কাছাকাছি বলা থাকলে শব্দের বলা আমরা উভয় দেবো উভয় দিয়ে এখানে রস্যিকার এই যে রস্যিকার অথবা দীর্ঘ রস্যিকার অথবা দীর্ঘ বসব কি বলছি বলা থাকলে বলা থাকলে গলাটা উঠাই দিয়ে আমরা রস্যিকার লিখতে গেছিলাম রস্যিকার অথবা দীর্ঘ বসব যেমন দেখো স্বল্প শব্দটা স্বল্প বলছি বফলা আছে বফলা কাটি দেবো বফলা রাখবো না স কাটি স আসলো এখন কি বলছি আমি রস্যিকার দিতে বলছি দীর্ঘ দিতে বলছি যে কোনো একটা
তাহলে আমরা কোনটা দেবো কন্ডিশন? এখানে দেবো আমরা রস্যকার, কারণ শুভ নামে রস্যকারই আছে, দীর্ঘার নাই, রস্যকার দেবো। আর থাকলো কি, এখানে থাকলো লয় পদ, তাই না? এখানে থাকলো লয় পদ, কিন্তু এখানে যখন ব প্লাস ছিল, এর সাথে এই বয়ের সাথে একটা অ ছিল, আকার ছিল, কারণ সব সর্বনাম ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির সাথে সবসময় একটা অ যুক্ত থাকে উচ্চারণ করার সময়। এই অটা এখানে আসে, সুযোগ অল্প শব্দ। আর এটা দেখি স্বাগত শব্দ, ওই একই নিয়মের বলছি বফলা কাটি দেবো, স দেবো, হয়তো রস্যকার দেবো না দীর্ঘকার দেবো, রস্যকার দিলাম। এবার আকার আছে এখানে, সুযোগ আগত স্বাগত, ঠিক আছে? এইরকম গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা আছে, ওটা অবশ্য নিয়মটা ওইভাবে নাই, আমার একটা আছে, যেমন ঋষ বিকার সম্পর্কে সন্ধি